নমস্কার শ্রোতাগণ, ক্লাব গপ্প আড্ডায় আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা পত্রলেখা নাথের লেখা ছায়া রহস্য। গল্পটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি কল্পবিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফিকশনের গল্প। গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা 50 বর্ষ অষ্টাদশ সংখ্যা এই পত্রিকাটি থেকে। বিশেষ দ্রষ্টব্য, গল্পটি প্রচার করার সময় আমরা লেখক বা লেখক পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারিনি। গল্পটি শুনে যদি তারা তাদের বিশেষ মূল্যবান বক্তব্য পেশ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন clubgoppo.adda@gmail.com এই মেল আইডির মাধ্যমে। আমাদের ক্লাবে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প ছায়া রহস্য। বেশ কয়েকবার বেজে যাওয়ার পর ফোনটা ধরে প্রিয়ম। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর। হ্যালো, আমি কি ডিটেকটিভ প্রিয়ম বসুর সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, প্রিয়ম বলছি, বলুন। ওপাশ থেকে বয়স্ক ভদ্রলোক বলে ওঠেন, মিস্টার বোস, আমার নাম সুদর্শন রায়চৌধুরী, বয়স 65, রিটায়ার্ড পারসন। আমি একটা বড় বিপদের মধ্যে পড়েছি, আপনার সাহায্য আমার খুব দরকার। প্রিয়ম এতক্ষণ চুপ করে কথাগুলো শুনছিল, এবার অল্প হেসে বলল, আমি যে ডিটেকটিভ, আপনাকে কে বললো? ভদ্রলোক এবার কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, না মানে আমি শুনেছি আপনি বেশ কয়েকটা কেস সলভ করেছেন। ওই শিলিগুড়ির ভূতের বাড়ির কেসটা, ওইটা শুনেই আপনার শরণাপন্ন হয়েছি। লেখক ধ্রুবজ্যোতি বাবুকে চিনতে পারছেন? উনি আমাকে আপনার নাম্বারটা দিয়েছিলেন। হ্যাঁ, 2018 সালে শিলিগুড়ির ভূতের বাড়ির কেসটা হওয়ার পর ধ্রুবজ্যোতি আমার একটা বড় ইন্টারভিউ করেছিল বটে। তা কেমন আছে ধ্রুবজ্যোতি? অনেক দিন কথা হয়নি ওর সাথে। তা বেশ বেশ, ধ্রুবজ্যোতি বাবুকে আপনাকে ফোন করতে বলবো। এখন আমাকে একটু সাহায্য করুন মিস্টার বোস। আপনি আজ বিকেল 5টা নাগাদ একবার আমার বাড়ি আসতে পারবেন? হ্যাঁ, আমি পারবো, নিশ্চয়ই যাবো। আপনি ঠিকানাটা দিন। বলেন সুদর্শন। সুদর্শনের সঙ্গে কথা শেষ করে চেয়ারে গা এলিয়ে দেয় প্রিয়ম। মোবাইল থেকে ফটোগ্রাফার বন্ধু দেবজ্যোতিকে ফোন করে বিকেল 5টায় ওর বাড়িতে আসতে বলে। শিলিগুড়ির কেসটায় দেবজ্যোতি প্রিয়মের সঙ্গে ছিল। প্রিয়ম বসু পেশায় একজন তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ার হলে কি হবে, তিনি নেশায় কিন্তু একজন ডিটেকটিভ। গোয়েন্দাগিরি ছাড়াও আর একটা নেশা আছে প্রিয়মের, আর সেটা হলো বিভিন্ন দেশের বিদেশের বইপত্র ইতিহাস ঘেঁটে দেখা। উত্তর কলকাতায় বাগবাজার নিবেদিত স্কুলের কাছেই প্রিয়মদের 3 পুরুষের বাড়ি। বাড়িতে লোক বলতে প্রিয়মের মা আর দাদা বৌদি থাকেন। প্রিয়ম ঠিক করেছে বছর খানেকের মধ্যে চাকরি ছেড়ে দেবে, তারপর শুধু ঘোরা, বইপত্র পড়া আর মাঝে মাঝে উদ্ভট কেস এলে সমাধান করা, এই নিয়ে কাটাবে। আজ বিকেলের আগেই বাড়ি ফিরেছে প্রিয়ম, সঙ্গে দেবজ্যোতিও রয়েছে। প্রিয়মের বাইরের ঘরই এখন প্রিয়মের অ্যান্টি চেম্বার। ঠিক বিকেল 5টায় সুদর্শন রায়চৌধুরী প্রিয়মের বাগবাজারের বাড়িতে হাজির হলেন। প্রিয়ম কোনো ভনিতা না করে বলে, পরিষ্কার করে এবার আপনার সমস্যার কথাটা বলুন তো মিস্টার চৌধুরী। সুদর্শন এবার বলতে শুরু করেন, প্রিয়ম বাবু, আমি আত্মার অভিশাপের শিকার। প্রতি রাতে তারা আমার বাড়িতে আসছে, আমি সারা রাত ঘুমাতে পারি না। তারা আমার বাড়ির 3 তলা জুড়ে হেঁটে বেড়ায়, গান গায়। কথা বলতে বলতে সুদর্শন চৌধুরীর চোখে মুখে আতঙ্ক ভেসে ওঠে। হাঁপাতে হাঁপাতে সামনে রাখা জলের গ্লাস মুহূর্তে শেষ করে ফেলেন সুদর্শন। প্রিয়ম ও দেবজ্যোতি এতক্ষণ সুদর্শন রায়চৌধুরীর কথাগুলো শুনছিল। এবার প্রিয়ম বলে, আচ্ছা, কবে থেকে আপনার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে? 3-4 হবে। জানেন প্রিয়ম বাবু, কতগুলো ছায়ামূর্তি আমার 3 তলা জুড়ে হেঁটে বেড়াচ্ছে। আমি ভয় কাঁটা হয়ে থাকি। এই কদিনে আমার প্রেশার বেড়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় বন্ধ। এভাবে চলতে থাকলে আমি আর বেশি দিন বাঁচবো না। আপনি আমায় বাঁচান। দেবজ্যোতি বলে, হঠাৎ 3-4 ধরে এরকম হওয়ার কোনো কারণ ঘটেছে? না মানে
এর আগে তো কখনো আপনার বাড়িতে এরকম উপদ্রব হয়নি বলছেন। আশেপাশে কোনো বাড়িতে কোনো রকম দুর্ঘটনা মানে ওই আত্মহত্যার মতো কিছু ঘটেছে যেখান থেকে আপনার মনে হচ্ছে যে এরকম হওয়ার সম্ভাবনা আছে? আপনি একটু মনে করার চেষ্টা করুন তো, শেষ এই কদিনে আপনি এমন কিছু করেছেন কিনা যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে? সুদর্শন রায়চৌধুরী অনেক ভেবেও সেরকম কিছু খুঁজে পান না। বলেন, আমি তো ঠিক বুঝতে পারছি না। গতকাল রাত 12টা নাগাদ তিনতলার ঘরে এমন শুরু হলো যে সারা রাত আমি আর আমার 25 বছরের সঙ্গী রঘু দোতলার ঘরে দরজা বন্ধ করে কাটিয়ে দিলাম। সকালে উঠে তিনতলার ঘরে গিয়ে দেখি কিচ্ছু নেই, সব যেমন ছিল তেমনই সাজানো আছে। প্রিয়ম বলে, বেশ বেশ, এভাবে ভয় পেয়ে তো কোনো সমস্যার সমাধান হয় না। আপনি আজ বাড়ি যান। আজ রাতেও যদি এরকম হয় তাহলে কথা দিচ্ছি আমি আর দেবজ্যোতি এই রহস্য উদ্ধারের জন্য আপনার বাড়িতে রাত কাটাবো। সারাদিন কোনো মতে কাটলেও সন্ধে হলেই সুদর্শনবাবুর পালস রেট বেড়ে যায়। বাড়িতে লোক বলতে উনি আর ওর 25 বছরের সঙ্গী রঘুনাথ মান্না। সুদর্শনবাবু স্ত্রী গত হয়েছেন এই বছর 7 মেয়ে থাকে বিদেশে, ফলে একাকী জীবন, ব্যবসা আর অ্যান্টিক জিনিসপত্র কেনা, এই নিয়েই দিন কাটে। শুধু ঘড়িতে রাত 8টা বাজতেই সুদর্শনবাবু নিজের ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেন। রঘু রাতে খাবার দিয়ে যায় ঘরে। সুদর্শনবাবু বলেন, রঘু, আজ রাতটা এ ঘরেই থাক তুই। রঘু বলে, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন বাবু। পরপর 3 রাত হয়ে গেল আপনি জেগে বসে আছেন। এভাবে জেগে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি এ ঘরে থাকছি বাবু, আপনার কোনো ভয় নেই। কিন্তু সুদর্শনবাবু ঘুমোতে পারেন না। ঘরে পায়চারি করতে থাকেন আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকান। ঠিক রাত 12টায় আবার শুরু হয় সেই একই রকম গানের শব্দ, যেন অনেকে মিলে একসঙ্গে গান গাইছে। সুদর্শন এসি রুমে বসেও দরদর করে ঘামতে থাকেন। রঘু বলে, বাবু বাবু আপনি বলুন বাবু, আমি একবার 3 তলায় গিয়ে দেখে আসি এসব কি হচ্ছে। সুদর্শন তৎক্ষণাৎ রঘুনাথের হাত ধরে তাকে আটকান। আমি চাই না বেগড়ে তোর প্রাণ যাক, তুই ছাড়া আমার আর কে আছে রঘু? 3 তলার ঘরে প্রায় 50টা ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। রঘুনাথ ও সুদর্শন দোতলার জানলা ফাঁক করে পাশের বাড়ির দেওয়ালে ছায়ায় দেখে তারা কখনো গাইছে, কখনো নাচছে, আবার কখনো কথা বলছে। মাথাটা ঝিমঝিম করে সুদর্শনের, শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যায়। সুদর্শন রঘুনাথের হাত দুটো ধরে খাটের উপর বসে থাকে। প্রায় ঘন্টা 3 পর হঠাৎই সব চুপচাপ হয়ে যায়। ভোর রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে সুদর্শন রায়চৌধুরীর। রঘুনাথ প্রিয়ম বসুকে ফোন করে সব কথা জানায়। রবিবারের সকালে এমনি ঘুমিয়েই কাটায় প্রিয়ম, কিন্তু আজ ভোর রাতে রঘুনাথ মান্নার ফোন সব রুটিন পাল্টে দিয়েছে। স্নান সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছে প্রিয়ম। দেবজ্যোতি এলে গাড়ি নিয়ে সুদর্শনবাবুর বাড়িতে যাবে। নিচে গাড়ির হর্নের শব্দ হয়। প্রিয়ম মোবাইল পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। বাইপাস দিয়ে গাড়ি ঢুকিয়ে সোজা অজয়নগরের ত্রিকোণ পার্কের কাছে একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গাড়িটা। আজকাল এই মোবাইলে ম্যাপ দেখে যে কোনো ঠিকানায় পৌঁছানো খুব সহজ। প্রিয়ম বলে, হর্ন দাও তো দেখি কেউ নিচে আসে কিনা। হর্ন দেওয়ার আগেই রঘুনাথ মান্না সামনের গেটে এসে দাঁড়িয়েছিল। প্রিয়মকে দেখে বলে, চলুন স্যার, আপনাদের জন্যই অপেক্ষা করছি। ডাক্তারবাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছেন। বাবু এখন ঘুমোচ্ছেন। দরজা দিয়ে ঢুকেই একটা বড় ডাইনিং আর বাঁ দিয়ে সিঁড়ি সোজা দোতলায় পৌঁছেছে। প্রিয়ম বলে, কোন ঘরে আত্মারা হাঁটাচলা করে সেই ঘরটা একটু দেখতে চাই। ওই ঘর তো তালা দেয়া,
বাবুর অনুমতি ছাড়া সেখানে ঢোকা বারণ। ওইখানে যে অনেক দামি দামি পুরনো দিনের জিনিসপত্র আছে। আপনারা বসুন, আমি চাটা নিয়ে আসি। এমন সময় সুদর্শন রায়চৌধুরী সামনে এসে দাঁড়ান। প্রিয়ম বলে, কেমন আছেন এখন? এমনি ভালোই আছি, কিন্তু রাত হলেই তো আবার। আপনি কি অ্যান্টিক জিনিসপত্র কেনেন? সুদর্শনবাবু মাথা নেড়ে বলেন, হ্যাঁ, ওই স্ত্রী মারা যাওয়ার পর থেকে ওই একটা নেশায় আমার আছে এখনো বলতে পারো। কলকাতার সব অ্যান্টিক ডিলারকে বলা আছে, ভালো খাঁটি জিনিস পেলে আমাকে ফোন করে, একবার খবর দেয়। ওই তিনতলার হলঘরটা সেই সব জিনিসেই তো ভর্তি। একবার দেখা যায় ঘরটা? হ্যাঁ, চলো চলো। সুদর্শন রায়চৌধুরীর পিছন পিছন দেবজ্যোতি ও প্রিয়ম তিনতলায় যায়। বেশ বড় একটা হল। ঘরের দেওয়ালে বিভিন্ন হাতে আঁকা ছবি টাঙানো, টেবিলে রাখা কাঁচের ছোট বড় বাক্স, তার মধ্যে নানা ধরনের পুরনো মূর্তিও আছে। কোনো বাক্সে আছে কলম, কোনো বাক্সে আবার রঙিন কাঁচের কাপ। সুদর্শনবাবু বলেন, এখানে প্রতিটা জিনিসই মূল্যবান। এই তো গত কয়েকদিন আগে এই কয়েকটা জিনিস ফোর্ট উইলিয়াম নিলাম থেকে কিনেছিলাম। তারপর এই সব ঝামেলা শুরু হওয়ায় এইগুলোকে আর আলাদা বাক্সে রাখা হয়নি। প্রিয়ম দেখলো একটা লম্বা কাঁচের টেবিলের ওপর মুক্ত খচিত একটা খুরপি, একটা টেবিল ঘড়ি আর একটা তালা রাখা রয়েছে। দেবজ্যোতি বলে, বুঝলে প্রিয়ম, আমি ভাবছি আজ রাতে যদি এই ঘরেই থাকা যায়। প্রিয়ম বলল, আরে এ তো আমার মনের কথা। তা আপনি কি বলেন সুদর্শনবাবু? সুদর্শনবাবু বলেন, আপনারা ঝুঁকে নিতে চাইলে নিন, আমি আর কি বলবো। প্রিয়ম ও দেবজ্যোতি সারা রাত একটা ছোট আলো জ্বেলে ঘরের দরজা জানলা খুলে তিনতলার ঘরে আত্মাদের অপেক্ষা করে। কিন্তু ঘরে গান কেন একটা টু শব্দ পর্যন্ত হয় না। সুদর্শনবাবু আর রঘুও কাল সারা রাত আত্মাদের অপেক্ষায় বসেছিল, কিন্তু কোনো শব্দই হয়নি। রঘু বলে, আমার মনে হয় স্যার, আপনারা তো আলো জ্বালিয়ে রেখেছিলেন, তাই বোধহয় তেনারা আসেননি। আমি আর বাবু তো এই 3 দিন রোজই তেনাদের অনুভব করেছি। বেশ, আজ তবে আমরা আপনাদের সঙ্গেই থাকব। সেই রাতে সুদর্শনবাবুর দোতলার ঘরে বসে অপেক্ষা করতে থাকে প্রিয়ম ও দেবজ্যোতি। সন্ধ্যে থেকেই আকাশ মেঘলা, রাত বাড়তেই মেঘের গর্জন আর বৃষ্টি শুরু হলো। সুদর্শনবাবু কোনো মতে রাতের খাবার খেয়ে জড়সড় হয়ে ঘরে বসে আছেন। প্রিয়ম ঘরে পায়চারি করছে আর দেবজ্যোতি একটা বই পড়ছে। ঘড়ির কাঁটা রাত 11:30 পার করে 12টার দিকে এগোতে থাকে। সুদর্শন রায়চৌধুরী বারবার জল খাচ্ছেন। বাইরে বৃষ্টির দাপট বাড়ছে। ঠিক রাত 12টা বাজতেই তিনতলার ঘর থেকে রুট মার্চের শব্দ শুরু হলো। প্রিয়মবাবু, প্রিয়মবাবু, ওই যে দেখতে পাচ্ছেন ছায়াগুলোকে? প্রিয়মবাবু। প্রিয়ম দৌড়ে ঘরের বাইরে ড্রয়িং রুমে আসে। দেখে তিনতলার ঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে একদল সৈন্য বন্দুক কাঁধে সারা ঘর জুড়ে রুট মার্চ করছে। প্রিয়ম আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে তিনতলায় উঠে সেই ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। আর সঙ্গে সঙ্গে যেন মুহূর্তের মধ্যে অত লোক বন্দুক সমেত বাতাসে মিলিয়ে যায়। কাল রাতে তিনতলার ঘরে তাণ্ডব শুরু হলে সুদর্শনবাবু কেমন যেন অস্থির হয়ে পড়েন। ঘুমের ওষুধ খেয়ে তবে শুয়েছিলেন সুদর্শন। সকালে উঠে প্রিয়ম বসু আর দেবজ্যোতির খোঁজ করেন তিনি, কিন্তু বাড়ির কোথাও দুজনকে দেখা যায় না। বাইরে ওদের গাড়িও নেই। সুদর্শন বলেন, ওরাও কি তবে হাল ছেড়ে দিলেন? রঘু বলে, বাবু, চলুন আমরা বাড়িটা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। এই ভূতের উপদ্রব নিয়ে কি থাকা যায়? এমন সময় বাইরে গাড়ির হর্নের শব্দ হলো।
রঘু দৌড়ে গিয়ে দোতলার বারান্দা থেকে দেখে প্রিয়ম গাড়ি থেকে নামছে, সঙ্গে দেবজ্যোতি। দোতলায় উঠতেই সুদর্শনবাবু বললেন, কি হলো প্রিয়মবাবু? আপনারা কাউকে কিছু না জানিয়ে কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? প্রিয়ম চেয়ার টেনে বসে বলে, আপনার সব প্রশ্নের উত্তর পেতেই বের হয়েছিলাম। আমরা অ্যান্টিক এক্সপার্ট জনার্দন পাকরাশির কাছে গিয়েছিলাম। আপনি গত সপ্তাহে ফোর্ট উইলিয়াম অকশন থেকে যে ঘড়িটি কিনেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য জানেন? জানি, মানে ওই কিউরেটার বলেছিলেন ঘড়িটা ঐতিহাসিক। ঘড়িটার সঙ্গে থাকলে নাকি সময় নিজের হাতে থাকবে। আমি লোভে পড়েই সেদিন ঘড়িটা একটু বেশি দাম দিয়ে কিনেছিলাম। কিন্তু কেন বলুন তো? আমি কি ঘড়িটা কিনে খুব ভুল করেছি? কোনো অভিশাপ আছে? সুদর্শনবাবু এক নিঃশ্বাসে কথাগুলো বলে যান। প্রিয়ম বলে, আরে আরে দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান। আপনার কাছে যে ঘড়িটি আছে সেটি প্রথম বিশ্বযুদ্ধের সময়ের। ঘড়িটি জার্মান লেফটেন্যান্ট অসওয়ার্ড ব্র্যাকেলের। যুদ্ধের সময় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেনাবাহিনীকে তাঁবু খাটিয়ে থাকতে হতো। রাতে শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য এই ঘড়িটিকে তিনি ব্যবহার করতেন। লেফটেন্যান্ট তাঁবুতে ঘড়িটিকে অ্যালার্ম দিয়ে রাখতেন। ঠিক সেই সময় ঘড়ির মাথা থেকে টর্চের মতো আলো বেরিয়ে পড়তো। লাইট অ্যান্ড সাউন্ড এমন একটা জগৎ তৈরি করত যাতে শত্রুপক্ষের মনে হতো সেখানে সেনাদল রুট মার্চ করছে, কখনো মনে হতো গান গাইছে। আপনার এই ঘড়িটিতে রাত 12টায় অ্যালার্ম সেট করা আছে। আপনার অকশন কিউরেটর হয়তো জিনিসটি জানতেনই না, নয়তো আগের ক্লায়েন্টদের কাছে এমনই এক ভূতের কাহিনী শুনে সাত তাড়াতাড়ি ঘড়িটি আপনাকে বেচে দিয়েছেন। সুদর্শনবাবু প্রিয়মের কথা ঠিক বুঝতে পারলেন না। এবার প্রিয়ম নিজেই তিনতলা থেকে ঘড়িটি এনে ঘর অন্ধকার করে অ্যালার্মের সময় এগিয়ে সকাল 10টা করে দিলেন। 10টা বাজতেই ঘড়ির অ্যালার্মের জায়গাটা চোখের সামনে ওপরে উঠে একটা মার্বেলের বলের মতো আলো ঘুরতে শুরু করলো। সঙ্গে সঙ্গে দেখা গেল সারা ঘর জুড়ে হাজার খানেক মানুষের উপস্থিতি। সুদর্শনবাবু চোখ দুটো জলজল করে উঠল। প্রিয়ম বলল, ভূত দেখা বোধহয় আমাদের কপালে আর নেই দেবজ্যোতি। সুদর্শন রায়চৌধুরী চোখ দুটো বড় বড় করে প্রিয়মের দিকে তাকালেন, আর দেবজ্যোতিও নিজেকে সামলাতে না পেরে হাসিতে ফেটে পড়ল। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ক্লাব গপ্প আড্ডার সমগ্র শ্রোতাগণকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনাদের আরও গল্পপ্রেমী বন্ধুদের কাছে আমাদের গল্পগুলিকে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আরও এরকম নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা।